নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই ভিডিওটা একদম কারেন্ট গতকালের ভিডিও। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই একটা ছোট্ট করে ভিডিও করলাম, ভাবলাম সবার সাথে এটা শেয়ার করি। আর এখন শুনছি চারিদিকে সবার কাছেই, সবার মুখেই শুনছি যে খুব ঠান্ডা পড়েছে। মানে আরও অনেকজনের ব্লগ দেখি, তাদেরও ব্লগগুলো দেখছি যে তাদের এলাকাতেও নাকি ভীষণ ঠান্ডা পড়েছে। এই বছরটা মনে হয় সব জায়গাতেই খুব ঠান্ডা পড়েছে। আর আমরা তো কলকাতায় থাকি, তো আমাদের এখানে কিন্তু এরকম ঠান্ডা পড়ে না প্রতি বছর। মানে ঠান্ডাটা কীরকম পড়ে, খুব কম কিছুদিন থাকে, মানে হয়তো ডিসেম্বরে কিছুদিন থাকে 3-4 দিন, মানে একটা না এতটা ঠান্ডা কোনো দিন পড়েনি, থাকিনি, আমি তো দেখিনি এখানে আসার পর, বিয়ের পর। আর এর আগে একবার দেখেছিলাম, বেশ কয়েক বছর আগে পড়েছিল খুব ঠান্ডা, সেটাও কিছুদিনের জন্য। তখন আমার মেয়ে অনেক ছোট ছিল। আর এই বছরটা পড়লো, আগের বছরও পড়েছিল, 3-4 দিন ছিল ব্যাস। আর এই বছর যেন ঠান্ডা যাচ্ছেই না। তো যাই হোক, আমার তো ঠান্ডা বেশ ভালোই লাগে, তাই আমি তো উপভোগ করছি। তো এই দেখো, সকালবেলায় উঠে চা বানাচ্ছিলাম, চা খাবো গরম গরম। তো তোমরা এই ছোট্ট ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করে দেবে, আর কমেন্ট করে প্লিজ। আর চারিদিক থেকে এত আওয়াজ আসছিলো, কী বলবো, আমি তো নিজেই শুনে ভাবছি। আর ওই যে বাইরে দিয়ে যায় না ওই বিক্রিবাট্টাওয়ালা, সেই এই নেবে ওই নেবে সেই বলতে বলতে যাচ্ছিলো। আর এই দেখো, চা বানিয়ে দুধ গুলতে গুলতে দেখি চাটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে আবার আরেকবার গরম করে নিলাম। আর আমি একটু একদম গরম গরম চা খেতেই পছন্দ করি, তো সেই জন্য দুধটা ঢেলে দেওয়ার পর যেটুকুনি ঠান্ডা হয়েছিল ওইটুকুনি আবার গরম করে নিলাম, তারপরে আবার ঢেলে নিয়ে তারপর যাব। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের ওখানে কীরকম ঠান্ডা না ঠান্ডা আমাকে কমেন্ট করে জানিও। আর কার কার শীত ভালো লাগে? আমার তো শীত খুব প্রিয়, আমার খুব ভালো লাগে, যতই ঠান্ডা পড়ুক আমি ঠান্ডা সহ্য করতে পারি, কিন্তু গরম আমার একদম সহ্য হয় না। আমার তো ভালো লাগছে যে ঠিক আছে ঠান্ডা পড়েছে, ঠিক আছে, ঠান্ডা তো মাত্র 2 মাস থাকবে, তারপর তো আবার সেই গরম গরম আরও গরম। তখন তো কী করে যে গরম কাটাবো, গরমকালে তো 1000বার স্নান করেও শান্তি লাগে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? এই ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে, দেখতেই পাচ্ছ কতগুলো পরে আছি, মাথায় রুমাল, সোয়েটার, চাদর, তাও ঠান্ডা লাগছে, এতটাই ঠান্ডা পড়েছে, উফ পারা যাচ্ছে না। গরম গরম চাটা খেয়ে নিই, নাহলে চা মানে গরম করে নিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই যে পরোটা ঠান্ডা হয়ে গেছে, সকালবেলা করেছিলাম, মেয়ে স্কুলে চলে গেছে, তো ওর জন্য টিফিনের জন্য করেছিলাম আলুর তরকারি, আর এই পরোটা আটার পরোটা গোল করেই করেছি, সেরকমভাবে করিনি, এই ঠান্ডায় আর হাত পা চলছে না। ওকে, এই আলুর তরকারি করে রোল করে দিয়েছি, তাই খেতে সুবিধা হবে, ছেড়ে ছেড়ে খেতে অসুবিধা হয়, খেতে চায় না, ওই জন্য আমি ওকে কী করি, এরকম রোল করে দিই। আর আলুর তরকারি করেছি ছোট ছোট করে কেটে, আর ওর মধ্যে একটু সস আর একটু মেয়োনিজ মাখিয়ে তারপরে দিয়েছি, তাহলে ভালো করে ওটা মানে আটকে থাকবে, খেতে টেস্ট লাগবে। আর একটুখানি ছিল,
মার জন্য রেখে দিয়েছি। এত ঠান্ডা পড়েছে কিচ্ছু কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবে। প্লেট আর নিচ্ছি না, এর মধ্যেই খেয়ে নিচ্ছি। বাবা এক গাদা বাসন পড়ে রয়েছে, কালকে দুপুরের 2টো প্লেট, রাতে খেয়েছি, রাতের হাঁড়ি কড়া, তারপরে বিকালে খাওয়া হয়েছে, সব বাসন কোসন পড়ে রয়েছে। আর বাসন কোসন নোংরা করতে ইচ্ছা করছে না, কারণ সব আমাকেই করতে হয়। আর সবথেকে বড় কথা, বাড়িতে তো আর কেউ নেই, শুধু আমি আর মেয়ে চলে গেছে, আর এটা তো আমিই খাবো, আর কেউ খাবে না। সেজন্য এটা হওয়া তার কোনো প্রশ্ন নেই। অনেক কাজ আছে, চাটা খেয়ে ছাদে যাবো কাপড় কাচতে, মানে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ভিজিয়ে আসবো, তারপরে এসে বাসন ধোবো, রান্না করবো, এগুলো তো রয়েছে। দেখি পারলে আজকে ঘরটাও মুছবো। তো ঠিক আছে, খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চা খাওয়া হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না, ভাবছি এখন বাসনগুলো কী করে ধোবো। বাবারি ও, সব কিছু করতে হয়, সব আমাকে করতে হয়। আর আমার বর তখন কাজে যখন বাড়ি আসে, তখন কি ঠান্ডা করে সারাক্ষণ শুধু শুয়ে থাকবে, খাওয়ার সময় আসবে মানে হাতটাও ধুতে কষ্ট, তাই বলবে কি ঠান্ডা আছে। মানে বেশিরভাগ ছেলেরাই মানে এরকমই হয়, কিছু করতে হয় না, তাও বলে কি ঠান্ডা। তাই বলি কিছু করতে হচ্ছে না, শুধু খাবার টেবিলে যা খাচ্ছ আর একটুখানি মানে জলের তলায় এরকম করে হাত দিয়ে কলের তলায় হাতটা ধুচ্ছে আর চলে যাচ্ছে। যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই। মুখ টুক এরকম ফুলে গেছে ঠান্ডায়, আর এই ঠান্ডায় মুখটারও সেরকম যত্ন নেওয়া হচ্ছে না, কীরকম হয়ে গেছে মুখটাও ক্লিন করতে হবে ভাবছি। ফেস প্যাক লাগাতে আর ইচ্ছা করছে না, রোজই ভাবি আজ লাগাবো, ক্লিন করবো, আজকে একটু স্ক্রাব করবো, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। এই ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়ে না, আমরা বলি খালি যে আমাদের এখানে তো ঠান্ডাই পড়ে না। সত্যি করে কলকাতায় সেরকম ঠান্ডা পড়ে না, পড়লেও হয়তো খুব জোর 3-4 দিন ঠান্ডা থাকে, খুব একটু বেশি, তারপর আবার একদম নর্মাল, মানে এত কিছু পরতেও লাগে না, একটা হালকা পাতলা সোয়েটার বা একটা চাদর গায়ে দিলেই হয়ে যায়। আর এই বছর কিন্তু ভালোই ঠান্ডা দিল, অবশ্য ভালো হয়েছে, আমার তো ঠান্ডা ভালো লাগে, তাই ভালোই লাগছে। ঠান্ডা লাগলেও মনে হচ্ছে যে না, ঠান্ডা রয়েছে, থাক, অসুবিধা নেই, তাও সোয়েটার টোয়েটার পরে কাজ করতে পারছি। কিন্তু গরমকালে বাপরে, এত গরম, না খেয়ে শান্তি না শুয়ে শান্তি, মানে 1000বার স্নান করেও শান্তি নেই। তো খেয়ে নিয়েছি চা, আর বসার সময় নেই। উঠেছি অনেক সকালে মানে এই 6:30টার দিকে উঠে মেয়ের টিফিন তৈরি করলাম, তারপরে মেয়েকে ডাকলাম 7:15-র দিকে, তারপরে ও উঠে রেডি হয়ে ওকে টিফিন গুছিয়ে দিলাম, চলে গেল 8টার মধ্যে, 8টার একটু আগেই বেরিয়ে গেছে। এখন যেহেতু রাস্তায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, অনেক লেট হচ্ছে গাড়ির, অনেক এমনিতেই সকালবেলা আমাদের এখানটায় খুব জ্যাম হয়, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোয়। আর এমনি এখন একটু আগে বেরোচ্ছে, আরও 5 মিনিট আগে। তো তারপর ও চলে যাওয়ার পর একটুখানি বসেছিলাম, তারপরে আবার উঠে এই চাটা বানিয়ে চা খেলাম। আর চলো তোমাদেরকে দেখাই যে কত, মানে কাল বিকাল থেকে বাসনগুলো পড়েছে, সব বাসন পড়ে রয়েছে, এখন সব মাজবো। চলো তোমাদেরকে দেখাই। এই যে সব এগুলো রান্না করার আগে এগুলো সব সাফসাফাই করে নেবো, তারপর আবার রান্না বসাবো। এই যে সকালে করেছি বলে এগুলো আবার নোংরা হয়েছে, মোছাই ছিল। এই যে সকালের মধ্যে পরোটা ভেজেছি রয়েছে, আর এই যে চিকেন বার করে রেখেছি, এটাও আমার মানি আর বোচোর জন্য, আমরা খাবো না, আমরা নিরামিষ খাবো।
আর এই যে কালকের দুপুরের তরকারির কড়াটা রয়েছে, মানে রান্না করি একদম আমি লাস্টে, রান্না নামিয়ে স্নান করতে যাই, স্নান করে আস্তে আস্তে খেতে বসতে বসতে আবার দেখি ঠান্ডা হয়ে গেছে, আরেকবার গরম করে নিই। সেই জন্য কড়াতেই রাখি, খেয়ে দে তারপর আবার বাটিতে যেটুকুনি থাকে ঢেলে রাখি, নয় কড়াতেই থাকে, গরম করতে সুবিধা হয়। কারণ আমার সব ছোট ছোট বাসন গরম করতে গেলে না আবার পুড়ে যায়। আর এই যে এই বোলটা, এটাই কালকে বিকেলবেলা চা খেয়েছিলাম, ধুইনি পড়ে রয়েছে। আর এই যে এটাই এখন চা বানিয়েছি, এই যে খেয়েছি চা। এটা ওদের মাংস সেদ্ধ হয় প্রেশার কুকারে, এটার মধ্যে 2 টুকরো মাংস আছে, মানিকে দিয়ে দেবো, দিয়ে এটা মেজে তারপরে আরেকবার আবার সেদ্ধ দেবো আজকে। আর এই যে ভাতের হাঁড়ি ভিজিয়ে রাখবো ভেবেছিলাম, রাখা হয়নি, রাখলেই ভালো হতো, এক্ষুনি জল দিয়ে ভিজিয়ে রাখবো, নাহলে উঠতে চায় না, পুরো শুকিয়ে যায়। আর এই যে সকালবেলায় টিফিনের জন্য যে তরকারি রান্না করেছিলাম এই কড়াতে, ছোটো কড়াতে, আর এই যে বেলন পিড়ে সব এখানে রয়ে গেছে। এই যে আটা মেখেছিলাম এর মধ্যে সব, এই দেখো কত বাসন, এগুলো সব এখন ধোবো। আমি সব এইদিকে রেখেছি, এগুলো ধোবো, তারপরে এখানে পুরো মুছে মাছে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। আর এই যে এখানে আরও বাসন রয়েছে, ওই যে বললাম দুপুরের থালা বাসন, এই যে দুপুরের প্লেট দুটো দুপুরের, আর এই যে 2টো রাতের, আর এই যে তরকারির বাটি, এই যে কালকে বিকালে চা খেয়েছিলাম ওইগুলো সব রয়েছে। এই যে বেসিনের মধ্যে, সিঙ্কের মধ্যে রয়েছে আলু ছাড়িয়েছিলাম ছিলকা, এগুলো সব এখন করব। এই যে কয়েকটা বাসন এখানে রয়েছে, ছুরিতে রয়েছে, এগুলো তুলবো, অনেক কাজ রয়েছে। আর অনেক কাপড় চোপড়ও রয়েছে, সেগুলো কাচবো। এখন একবার পাম্পটা চালাই, তাহলে নয়তো পুরো ট্যাঙ্কের জলটা ঠান্ডা হয়ে রয়েছে, আর চালাতেই হবে না হলে, কারণ কাপড় কাচবো তো, মেশিনে অনেক জল লাগে, আর জল কমে আসলে না জল ঠিকভাবে বেরোতে চায় না, মানে কল দিয়ে ঠিকভাবে জলটা আসে না, খুব আস্তে আস্তে করে জল আসে। পাম্পটা চালিয়ে নিই, আর চলো ওই ঘরে দেখাচ্ছি, বোঝো শুয়ে আছে। কে হচ্ছে, কী হয়েছে? শো আমি বাবা, আমি শো না, বোঝো, শো। ওকে এই ঘরেই রেখেছি, এই ঘরটা তাও একটু ঠান্ডা কম আছে। এই যে সব দরজা টরজা বন্ধ, এই দরজা বন্ধ, এটাও বন্ধ করে রেখে, এই যে বিছানাটা তোলা হয়নি এমনিই রয়েছে। মশারিটা এত উঁচুতে লাগানো, আমি খুলতে পারি না, আমার হাত যায় না। আমার মেয়ে অন্যান্য দিন খুলে টুলে যায়, আজকে স্কুলের মানে তাড়া ছিল ঠান্ডার মধ্যে, আর হাত পা কী আর বলবো, ওকে আর কিছু বললাম না, ও রাত 2:30 পর্যন্ত পড়াশোনা করেছে, তারপরে শুয়েছে, তারপরে আবার সকালে উঠে স্কুলে গেল, ওকে আর কি বলবো, থাক এটা যেমনি আছে সেমনিই থাক, আবার যদি দুপুরে একটু ঘুমাবো। আর এই যে এখন শীতকাল, এক যে সোয়েটার মোয়েটার এক গাদা জামা কাপড় সব এখানটায় রেখেছি। শো বাবা, শো, ঘুমাও, থাক, ও ঘুমাক এখানে, আমি বেশি উটোপাটা করে কাজ করি না, আর বেশি উঁচুতে উঠি না, উঠে চেয়ার টেবিলে উঠে আমার দরকার নেই, কারণ আমার কোমরে ব্যথা। এই যে বেল্ট, এই বেল্ট পরে আমি কাজ করি, এখন এই বেল্ট পরে কাজ করব। এই যে এটা মেয়ের পড়ার টেবিল, এখানে ড্রেসিং টেবিল, সব অগোছানো হয়ে আছে, এই ঠান্ডায় আর এক্সট্রা কোনো কাজ করতে ইচ্ছা করছে না। যাই, ওই ঘরে যাই। এই কালকে ওই ঘর বারান্দা সব ঝাড় দিয়েছে, এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তখন এখানটা বসে শুয়েছিল, উঠছিল না, আর সেরকম পরিষ্কারই আছে, আমরা যেহেতু সেরকম লোকজন নেই, বাচ্চা কাচ্চা নেই, সেরকম খুব একটা নোংরাও হয় না। আজকে এই ঘরটা ঝাড় দেওয়ার, পারলে মুছবো ঘর বারান্দা। টেবিলটা একটু গুছাই, ছড়ানো ছিটানো হয়ে আছে। যাই, আর কথা বলবো না, এখন কাজ করি। ভাতের হাঁড়িটা ভিজিয়ে রাখি, ভাতের হাঁড়িটা ভিজিয়ে রাখলাম, এই যে, আর এই যে আটা মেখেছিলাম এই বোলটাও ভিজিয়ে রাখি জল দিয়ে,
পাম্প চালিয়েছি তাই আওয়াজ হচ্ছে। এই শীতকালে না সব কিছু শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে না মাছ মাজাঘুষি করতে অনেক অসুবিধা হয়। সেই জন্য জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যায়। আর এই যে মাংসটাও, চিকেনটাও বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, এটাও জল দিয়ে ভিজিয়ে রাখি। পুরো আইস হয়ে আছে। এখন যাব কাপড় চোপড়, বিছানাটা দেখি তুলি যতটা পারি। পাম্প চালিয়ে দিয়েছি, বাসনগুলো ভিজিয়ে রাখলাম। আর এখন এই ঘরটা একটু গুছিয়ে তারপর কাপড় যেগুলো আছে ময়লা সেগুলো নিয়ে, কাপড় চোপড় আছে সেগুলো নিয়ে যাব ছাদে। ছাদে একটু রোদও আছে, রোদও পোয়ানো হবে, আর একটু কাপড়গুলোও কাচা হয়ে যাবে, রোদও পোয়ানো হবে। আর মুখে একটু ক্রিমও লাগাই, পুরো শুকনো শুকনো লাগছে, ঠোঁটেও লিপ বাম লাগাই। আর এইদিকে এই যে যিশু মামারিয়া আমার রয়েছে, এই যে এখানে আমার ভগবানের স্থান এখানটায় করে দিয়েছি, মানে অনেক দিন আগেই করা ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে যিশু মামারিয়া সব এখানে রেখেছি আমি। সাই বাবা, হনুমানজির একটা ছবি। আসলে আমার ওই যে অলটারটা হলো অনেক উঁচুতে, আর ওইখানে রোজ রোজ বাতি দেওয়া মানে হাত পৌঁছায় না, অনেকটা উঁচু, অনেকটা উঁচু। এই দেখো, ওর অর্ধেকও মানে হাত যায় না। সেই জন্য আমি কি করেছি, এইখানটায় আমি জায়গা করে নিয়েছি ভগবানের। আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছিলাম যে অলটারটা ভেঙে নিচে করে দিতে, তাহলে একটু সুবিধা হয়। এটা অনেক পুরনো দিনের, অনেক বড়, দেখতেও কেমন একটা লাগে, শোনেনি। আর এই যে নিচে এই টুলটা রেখেছি, এখানটাই আমি ধূপ সন্ধে দিয়ে ধূপটা এখানেই আমি দিই, অলটারের নিচে। ধূপ বাতি, মোমবাতি আর জ্বালানো হয় না, আগুন টাগুন লেগে যাবে সেই ইয়েতে ধূপটাই দেওয়া হয়। বা মোমবাতিও যখন জ্বালাই কোনো কোনো সময়, বিশেষ বিশেষ সময়, তখনও এখানটাতেই দিই, অত উঁচুতে আর দেওয়া হয় না। মুখে একটু ক্রিম লাগিয়ে নিই। রোজই ভাবছি মাথাটা ঘষবো, ঠান্ডার চোটে আর মাথা আর ঘষতে পারছি না। সব চাদর টাদর পরে কাজ করা যায়, শান্তিতে কাজ করা যায় না। হয়ে গেল ক্রিম লাগানো, ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিলাম।
আংটিটা খুলে রেখেছিলাম, পরে নিই। হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এবার যাই কাপড় চোপড় নিয়ে ছাদে। এই যে এক গাদা কাপড় এখানে রয়েছে, এখন ছাদ থেকে বালতিটা নিয়ে এসে কাপড়গুলো নিয়ে যাই। ছাদ থেকে বালতিটা নিয়ে আসি। এই লিপ বামটা ভালো লাগে না, একটু বেশিই লাল। আমি নিভিয়ারটা লাগাই, ওটা শেষ হয়ে গেছে। এটা অতটা ভালো না। দরজা বন্ধ, তাই অন্ধকার থাক। বাবা কাপড়গুলো নিয়ে আসি। সেদিন চাদর তুলেছিলাম, চাদরটা রয়েছে এখনো কাচা হয়নি। থাক, চাদরটা পরে কাচবো। পরার কাপড়গুলো কাচি। কাপড় কাচার সাবান, গুঁড়ো সাবান শেষ, তো এটা ছিল, এটা দিয়ে কাচছি। অনেক কিছু আনতে হবে, শেষ হয়ে গেছে। কি হলো? এখানে একটু ঠান্ডাটা কম বলে সোয়েটারটা খুলে দিলাম, গায়ে একটু রোদ লাগাই। নিচে কি ঠান্ডা বাবা। কয়েকটা কাপড় কালকে মেলেছিলাম, মানে কেচেছিলাম, এগুলো নিয়ে যাই, শুকিয়ে গেছে। আমার হাতেও রয়েছে কয়েকটা। কাপড়গুলো এমন ঠান্ডা হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন ভেজা। প্যান্টটা শুকিয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু তাও একটু হাত দিয়ে ভেজা ভেজা, মানে ঠান্ডা দেখে একটুখানি রোদে দিয়ে তারপর নেব। যে কটা আছে অন্তত কয়েকটা নিয়ে যাই, এগুলো শুকিয়ে গেছে। এবার হলো আসল কাজ, মানে যুদ্ধের কাজ, বাসন মাজাও। কি করব, ধুতে তো হবে। তো এখানটায় পজিশন এমন, যেখানটায় আমি বাসন ধোয়া দেখাতে পারবো না, আর এই জায়গাটা পুরো অন্ধকার অন্ধকার। সেই জন্য আমি বাসন মেজে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই মাংসটা ভিজিয়ে গেছিলাম, জলটা ফেলে আরেকটু জল দিই। ও কী রান্না করবো আগে সেটা করে নিই, নাহলে আবার ভুলে যাবো।
আজকে ভেবেছিলাম, মানে ভেবেছিলাম না, ভেবেছি আর কি, যখন বিছানায় শুয়েছিলাম সকালে উঠেই ভাবছিলাম কী রান্না করব কী রান্না করব। মেয়ে চলে যাওয়ার পর একটুখানি বসেছিলাম, তখন ভাবলাম যে কী করব। তাই এমনিতে মাছ মাংস আমাদের খুব একটা খাওয়া হয় না, মেয়েও পছন্দ করে না। কালকে চিকেনের স্টু খেয়েছিলাম, আজকে আরও খাবেই না চিকেন। আমাদের চিকেন আনা হয়, ওদেরকে দেওয়া হয়, আমরা হয়তো মাঝখানে 1-2 দিন খাই। তো আমি চিন্তা করলাম এবেলায় ডাল আর আলু সেদ্ধ করি, মানে আলু মাখা, আর রাতের জন্য অল্প তড়কা আছে, তড়কা ভিজিয়ে রাখি, রাতের বেলা গরম গরম তড়কা আর রুটি করে নেব, এটাই ভালো হবে। তো ঠিক আছে, তড়কাটা ভিজিয়ে নিই, নাহলে আবার ভুলে যাব। তো তড়কা আমি রাখি, এই যে এই আমার একটা বিশাল বড় ড্রাম, এর মধ্যে মশলাপাতি হেনা তেনা সব জিনিসগুলো সব রয়েছে, মানে যেগুলো এক্সট্রা আনি, আটা ময়দা তেল যাবতীয়, যে এর মধ্যে সব মশলাপাতি সব কিছু এর মধ্যে থাকে। বার করে এই যাওয়া মানি ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি তোমার তরকারিটা। এই তরকারি বলি, চল ওকে আগে খেতে দিইনি, নাহলে ও কাজ করতে দেবে না। তরকাটাকে আমি ফার্স্টে 2বার জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো, কারণ যদি না ধুয়েই ভিজাই তাহলে তো নোংরাগুলোও ওর ভেতরে চলে যাবে। বোতলের আওয়াজ হলো। ঠিক আছে, ধুয়ে নিই, 2বার করে ধুয়ে নিই, খুব একটা নোংরা নেই, তরকাটা ভালোই আছে। ধুয়ে নিয়েছি ভালো করে, এবারে জল দিয়ে দিই, পরিমাণ মতো দিয়ে ভিজিয়ে রাখি, 4-5 ঘন্টা ভিজলেই হবে। সে রাতে রান্না করবো তো ততক্ষণে ভিজে যাবে, ফুলে উঠবে। ঠিক আছে, এবার আমি যাই ছাদে কাপড়গুলো ধুয়ে আসতে। আর সমস্ত বাসন কোসন ধোয়া হয়ে গেছে, এই যে 1 বোঝা বাসন। গলা বসে গেছে। মানিকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেল। আর এই যে চাল ভিজিয়ে রেখেছি, ডাল ভিজিয়ে রেখেছি, আর এই যে এখানে সব মুছে মুছে নিয়েছি। আর এই যে ভাত ওদের, এর মধ্যে মাংস, এটাও ধুয়ে আবার করে নিয়েছি, করে মানিকে খেতেও দিয়ে দিয়েছি। দিয়ে এখন ছাদ থেকে আসি, কটা কাপড় ধুয়ে তারপর আবার রান্নাটা বসাচ্ছি। রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে ডাল, আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা আলু, আলু সেদ্ধর জন্য, আর আলু আলাদা করে সেদ্ধ করার দরকার নেই। এই হচ্ছে আজকের লাঞ্চ। ভাত আর ডাল আলু সেদ্ধ এক্ষুনি হয়ে যাবে। ভাবছি এদিকে ভাত আর ডালটা হোক, আর আমি এদিকে ঘরটা মুছে আসি।
ঠান্ডার জন্য জলও বেশি খাওয়া হচ্ছে না, পিপাসা পাচ্ছে কিন্তু খেতে আর ইচ্ছা হচ্ছে না জল। প্রচণ্ড 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 ঠান্ডা, ভালো লাগছে না কিচ্ছু কাজ করতে। ও দিনের বেলায় দেখিয়েছিলাম যে তড়কা ভিজিয়ে রেখেছি, রাতেবেলা তড়কা করবো, কিন্তু এত ঠান্ডা কম্বল থেকে বেরিয়ে হতে ইচ্ছা করছে না, তড়কা তো রান্নাই করতে ইচ্ছা করছে না, আবার সেই করতে হবে গ্যাস ফ্যাস, কিন্তু রুটি করতে হবে ভালো লাগছে না করতে কিচ্ছু, এতটাই ঠান্ডা লাগছে। তা ভাবলাম দূর ডাল রয়েছে, তড়কা ফড়কার করবো না, কালকে দিনের বেলাতেই করে রেখে দেবো একবারে রাতের জন্য তড়কা, সন্ধ্যেবেলায় আর কিছু করতে ইচ্ছা করে না। এতটা পরিমাণে ঠান্ডা না, মানে শুধু বরফটাই মানে পড়া বাকি রয়েছে, নাহলে এত ঠান্ডা, অনেক কি বলবো, 2খানা সোয়েটার পরেছি, 2খানা চাদর, তাও যেন ঠান্ডা হচ্ছে না। এখন ডাল আছে, ভাত আছে, ওটাই খাবো, আর একটু গরম গরম একটু মুড়মুড়ো করে আলু ভেজে নেবো, ব্যাস ওইটুকুনি, আর ভালো লাগছে না। 9টা বাজে, এখন এই করে নিই তাড়াতাড়ি করে কোথায়, খেতে খেতে ওই 10:30টাই বেজে যাবে। এখন করবো ভাজিটা, তারপর ওদেরকে খেতে দেবো, মানিয়ার বোঝোকে, তারপরে আমরাও খেয়ে শুয়ে পড়বো। মেয়ে পড়ছে, ও বলছে কি ঠান্ডা লাগছে, পড়তে পারছি না, পড়তে ইচ্ছা করছে না, তবুও পড়তে হচ্ছে। আর বলছে বিছানার ভেতরে পড়, বলে দূর, বিছানার ভেতরে মশারির ভিতরে ভালো করে পড়া যাবে না, কম্বলের ভেতরে আরও আলসেমি লাগবে, পড়তে ইচ্ছা করবে না, তারপরে মশারির ভেতরে ভালো করে আলো ঢোকে না, দেখা যায় না। প্রচণ্ড ঠান্ডা, মানে এই বছরের আমরা বলি যে এখানে তো ঠান্ডাই পড়ে না, পড়লেও হয়তো 2-3 দিন, আর এই বছরে এত ঠান্ডা যে কি বলবো। তো ঠিক আছে, আলুটা ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা। তো এই যে জিরি করে আলু কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একবারে ধুয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, রান্না চড়াবার দেখছি গ্যাস নেই, এখন আবার সিলিন্ডার চেঞ্জ করতে হবে। ওফ, এই এক জ্বালা, ও মাই গড। এখন আবার সিলিন্ডারটা চেঞ্জ করা এক ঝামেলা, এমনিতেই ঠান্ডায় হাত পা পুরো জমে আসছে, কাজ করতে ইচ্ছে করছে না, তার মধ্যে এই ভাল লাগে না। আর হ্যাঁ, একটা জিনিস দেখানোই হয়নি, এই যে এইখানে এতগুলো পেঁয়াজ এনে দিয়েছিল ওর বাবা, সব পেঁয়াজ থেকে দেখি আস্তে আস্তে করে কলি গজিয়ে যাচ্ছে। তো আমি আর ছাদে মাটির মধ্যে আর পুঁতিনি, এখানে এইভাবে রেখে দিয়েছি, এরকমভাবেই সুন্দর করে দেখছি গাছ বেরোচ্ছে, যার একটু বড় বড় হলে এখান থেকেই কেটে নিয়ে খেতে পারবো। আমি বলি যাক, ভালোই হয়েছে, এখানেই এইভাবে রেখে দিই, সুন্দর করে জলও দিতে হচ্ছে না, কিছু না। আরে বাপরে, ভাগ্যিস সেদিনকেই 2 দিন আগেই দিয়ে গেল, কবে থেকেই গ্যাসটা বুক করবো করে ভুলেই গেছিলাম, এই 2-3 দিন আগেই দিয়ে গেল। বাবা, যদি গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে যেত তার মধ্যে, তখন কি করে রান্না করতাম? আমার তো আর কোনো ব্যবস্থাও নেই, না স্টোভ আছে, না ইন্ডাকশান আছে, না কিছু আছে। ঠিক আছে, আমি এবার সিলিন্ডারটা লাগিয়ে নিই, ফোনটা রেখে একাধি হচ্ছে না। এই সিলিন্ডার আগে গ্যাস সিলিন্ডার লাগানোর জন্য, সেট করার জন্য ওকে ডাকতে হতো, মানে আমার যাদেরকে ডাকতে হতো, আমার হাজব্যান্ড তো এখানে থাকতো না, আর আমি পারতামও না সিলিন্ডার লাগাতে। মানে আমি আগে একসাথে, বিয়ের আগে তো বাড়িতে ছিলাম,
বাড়িতেও আমাদের খুব যে আগে গ্যাস ছিল তা না, কাঠের উনুন, স্টোভ, ওতেই রান্নাবান্না হতো। যাই হোক, সেটা পরের কথা। এখানে বলছি যে এখানেও বিয়ের পর ছিলাম একসাথে 12 বছর একসাথে আমার জায়ের সাথে। তো সেখানে আমার জাই লাগাতো, ভাসুরি লাগিয়ে দিত, সেই জন্য আমি আর লাগাইনি, লাগাতে জানতামও না। তা বিয়ের তারপরে যখন আলাদা হলাম, আমার যাই নিজের গ্যাস ট্যাস, ওদের গ্যাস সিলিন্ডার ছিল, নিয়ে আলাদা হয়ে গেল। তো তারপর আমার তো কোনো ইয়েই ছিল না, কিচ্ছু ছিল না। তখন আবার যাই হোক কোনো রকম করে গ্যাস বুক করে, গ্যাসের বই করে গ্যাস নেওয়া হলো। তারপর রান্নাবান্না চালু করলাম। তারা তো চিন্তাও করলো না যে ওদের তো কিছু নেই, কি খাবে না খাবে, নিজেদের গ্যাস স্টোভ সব কিছু, হাঁড়ি পাতি নিয়ে সব কিছু নিয়ে চলে গেল। তো যাই হোক, তো তখন নেওয়ার পর যখন সিলিন্ডারটা শেষ হতো তখন ভাবতাম, তখন লাগাতেই পারতাম না, তখন লাগার জন্য হয় বড় জায়গায় ডাকতাম, নয়তো বড় জায়গার মেয়েকে মানে কাউকে না কাউকে ডাকতে হতো। তা মানুষ সব মানে সময় সবাইকে সব কিছু শিখিয়ে দেয়, কারোর জন্য কিছু বসে থাকে না, রয়ে থাকে না। খালি বলতো আমি ছাড়া কিছু হবে না, আমি ছাড়া গতি নেই, আমি ছাড়া বোনোর গতি নেই, ও তো কিছু পারবে না, ও পারবে না করতে, একা থাকতে পারবে না, কিছু করতে পারবে না। তো যাই হোক, সিলিন্ডারটা পর্যন্ত লাগাতে পারতাম না, কিন্তু এখন আমি সবই করতে করতে, তারপরে কয়েকবার তো একে ওকে ডেকেছি, লাগিয়ে দিয়েছে, কিন্তু প্রতিবার আর কেউ আসবে? একবার দুবার আসে, তারপর থেকে সবাই সময় নেই, এই ওই বলে বাহানা দিয়ে, তখন দেখছি না, কারোর জন্য কিছু বসে থাকে না। তারপরে নিজেই সাহস করে চেষ্টা করে লাগালাম। তারপরে লাগাতে লাগাতে এখন মানে শিখে গেছি। আজ মানে এই 7-8 বছর হবে আমি রয়েছি। প্রথম খুব অসুবিধা হতো, যাই হোক, তবে গ্যাস না থাকলে একটা অন্য কিছুরও ব্যবস্থা থাকা দরকার। তো ঠিক আছে, আমি লাগিয়ে নিই, 2 হাত লাগবে, তাই এবার ফোনটা রেখে নিই। হয়ে গেছে, লাগিয়ে নিয়েছি, ঠিক আছে, টাইট আছে, এবারে চালু করে দিই। দেখে নিই, হ্যাঁ এইটা এই যে সেট করে দিয়েছি। এবার হাতটা ধুয়ে নিই। হাতের অবস্থা হয়ে গেল এই, এখন আবার এই ঠান্ডা জলে হাত ধুতে হবে, কিছু করার নেই। তাই বলি কারোর জন্য কিছু থেমে থাকে না। আর আমার হাজব্যান্ডও ভাবতো আমি একা একা কিছুই করতে পারবো না, আর আমার হাজব্যান্ডও বলতো তুমি তো একা একা কিছু করতে পারবে না। এখন তো আমি সবই একা করি, আমার হাজব্যান্ড শুধু রোজগারটাই করে দেয়, বাকি সব কিছুই তো আমি একলাই করি। প্রথম যে কত মানে কিচ্ছু আমি পারতাম না, কিচ্ছু জানতাম না, সবার যে কত যে পাতে পায়ে ধরতে হয়েছে। তো ঠেকে মানুষ শেখে বলে না। এখন আমি কারোর হাতে পায়ে ধরি না, নিজেই বাইরের লোককে জিজ্ঞেস করব তাও ভালো, কিন্তু নিজেদের লোককে জিজ্ঞেস করা ভালো না, বলে না পরের নিজের কী জানি বলে, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, সেটাই। তো শিক্ষা হয়ে গেছে, শিখে নিয়েছি, এখন আমি নিজেরটাই নিজেই করে নিই, এখন আমি কারো হাতে পায়ে ধরি না। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, হাতটা ধুয়ে তাড়াতাড়ি ভাজিটা রান্না বসিয়ে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু জিরে। জানি আলু ভাজি করতে হয়তো সবাই জানে, আর এমন কিছুই না। জিরেটা লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ। আমি গ্যাসটা কিন্তু কম করে দেবো। হলুদটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো, হলুদটা দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলে না, তাহলে কি হয়, তেলটা একটু কম ছিটকায়, নাহলে তেলের মধ্যেই সবজি বা যা কিছু আমরা দিই, দেওয়ার সাথে সাথে তেলটা এমন ছিটকায় না যে মানে কী বলবো। তো
সেই জন্য আমি সবসময় তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিই, নাহলে তেল যদি খুব গরম হয়ে যায় তাহলে গ্যাসটাই পুরো অফ করে দিই। আর আমার যেহেতু এইদিকে সামনে জানালা নেই, টাইলস, আর জানালাটা একদম ওইদিকে কোনো জাস্ট ফ্যান নেই, তারপরে ওই কী বলে চিমনি নেই, কিছু নেই, পুরো এত তেল আর ধোয়া ওঠে মানে বলার কথা না। সে দেখো আমি হলুদটা দিয়ে নিয়েছিলাম বলে সেরকম কিন্তু তেল ছেটকায়নি, আর নয়তো এখন আলুটা দেওয়ার সাথে সাথেই পুরো এদিকে তেল ছিটে একাকার হয়ে যেত। তবে আরেকটুখানি হলুদ দেবো, আগে একটুখানি দিয়ে আলুটা দিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো নুন আর হলুদ দেবো। পুরো আলুটা দেওয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে আর একটুখানি হলুদ একবারে দিয়ে দিই, একদম পরিমাণ মতো, খুব একটা হলুদ দেবো না, হাত পুরো হলুদ হয়ে যায়। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ব্যাস। দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নিয়ে একদম ঢাকা দিয়ে হতে দেবো। হতে থাক, প্রথমে একটু জোরে দেবো, তারপরে আস্তে আস্তে করে ভাজিটা মানে ভাজা ভাজা করবো একদম। এবারে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। প্রথমে একটু জোরে দেবো, তারপরে আস্তে আস্তে করে সুন্দর করে ভাজা ভাজা করবো। এদিকে ভাজিটা হতে থাক, আর এদিকে এই যে ওদের মাংস এই যে একটু গরম করে নিই, পুরো ঠান্ডা হয়ে গেছে, বোঝো আর মানিকে খেতে দিয়ে দিই গরম করে। এই যে মাংস আর নেই, কালকে আবার আনতে হবে, যা ছিল আজকের মতো হয়ে যাবে। চাদরটা পরে এত অসুবিধা হচ্ছিল, মুখ চোখের কী অবস্থা, এই ঠান্ডার চোটে মানে হাত পা চুল মুখ স্কিন কিছুর যত্ন করা হচ্ছে না। মুখগুলো কিরম উস্কো খুস্কো, ঠোঁটগুলো, লিপ বামটাও শেষ হয়ে গেছে যেটা মাখি, নিভিয়াটা। আরেকটা আছে দূর, ওটা বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ বাদেই আবার ঠোঁটটা শুকনো শুকনো হয়ে যায়। গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। তো যেটা বলতে যাচ্ছিলাম যে তো কাজ করলে কিন্তু ঠান্ডা একটু কম লাগে। এই এতক্ষণ কম্বলের ভেতরে শুয়েছিলাম, মেয়ে পড়ছিল স্কুল থেকে এসে খেয়ে দে, আমিও শুয়েছিলাম, শুয়ে শুয়ে ওই মোবাইলে ভিডিও টিডিও এটা গান টান শুনছিলাম, গল্প শুনছিলাম। তারপরে ভাবলাম যে না উঠি, কিন্তু ওই কম্বল থেকে বেরোনোটাই তো হলো বড় বিশাল একটা কাজ। শীতকালে বলে না সবথেকে কঠিন কাজ কি, ওই কম্বল থেকে বেরোনোটাই হলো সবথেকে কঠিন কাজ শীতকালে। তবুও যাই হোক অনেক মনের জোর নিয়ে বেরোলাম, ভাবলাম যে না উঠতেই হবে আমাকে, না উঠলে তো হবে না, কেউ আর নেই যে সে করে দেবে। আর আমরা না হয় না খেয়ে শুয়ে পড়বো, মেয়েটা রয়েছে, আমি না হয় না খাবো, মেয়েটা মেয়েটা রয়েছে, তারপর বোঝো রয়েছে, মানি রয়েছে, ওদেরকেও তো খেতে দিতেই হবে। তো ভাবলাম যে না উঠি। তবে দেখলাম একবার কাজ করলে কিন্তু কাজ করতে থাকলে তখন আর অতটা ঠান্ডা লাগে না। চাদর পরেছিলাম, চাদরটা গায়ে দিয়ে না ঝুলঝুল ঝুলঝুল করছে, অনেক অসুবিধা হচ্ছে, সেই জন্য চাদরটা খুলে আবার এই রুমালটা মাথায় বেঁধে নিলাম। তো ঠিক আছে, চলো ভাজিটা একবার নাড়া দিই। আর আমি তো আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, তারপরে পরে আবার করতেই ভুলে গেছিলাম, করাই হয় না। তারপরে মেয়ে আবার বলল যে তুমি এত শীত এটা নিয়েই তো সবাই তখন এটাই দেখাচ্ছে ব্লগে, তুমি তো ওটাই দেখাতে পারো। তখন আমার মনে হলো হ্যাঁ, তো তাই জন্যই আবার মানে এই রাতেবেলা আবার ভিডিও ভাবলাম যে না ব্লগটা পুরো করি, তোমাদের সাথে কথা বলে তারপরে এই ব্লগটা শেষ করব আজকে। তো ঠিক আছে চলো, ভাজিটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো। ভাজিটা ওদিকে ভাজি হচ্ছে, এদিকে ডালটা গরম করে নিয়েছি, দিনের বেলায় ডাল আর আলু মাখা করেছিলাম, আলু মাখা খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম থাক, ওটা আর করবো না, কালকেই করবো, নাহলে ডালটা আর খাওয়া হবে না। আমার মেয়ে আর ডাল খাবে না, ওই ডালটা নাহলে আমাকেই আবার খেতে হবে। তো ভাবলাম একটু আলু ভাজি করি, তাহলে আলু দিয়ে আর আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। আলুটা একদম হালকা আছে, ভাজা ভাজা করে সুন্দর করছি, হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা হলেই বেশ নামিয়ে নেব। তো এই দেখো আলু ভাজা কমপ্লিট, আর এদিকে ডালটাও গরম দিয়ে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা,
আজকে আর দেখানোর মতো কিছুই নেই। গরম করে নিয়েছি, ভাজি তৈরি করে নিয়েছি, এখন খাবো দাবো, একটুখানি টিভি দেখবো, টিভি দেখতে দেখতে খাবো, তারপরে ব্যাস খেয়ে দিয়ে একটুখানি হয়তো বসবো, তারপরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে আবার শুয়ে পড়বো। মেয়ে পড়া করে অনেক রাত অবধি, ও পড়া করে, আমি আমি কম্বলের ভেতরে থাকি কিন্তু আমারও ঘুম হয় না। তো এই ফোনের মধ্যে হয়তো ভিডিও দেখি বা যাই হোক গল্প টল্প শুনি বা টিভি দেখতাম। এখন এত ঠান্ডা পড়েছে যে বসে আর টিভি দেখতে ইচ্ছা করে না। তো ঠিক আছে, আর আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, এই ঠান্ডার মধ্যে খুব সাবধানে থেকো। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।